সদ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখা একজন অসাধারণ অভিনেত্রী পূর্ণা। আলোয় ঝলমলে উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে তাকে, কিন্তু তার মাঝেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। পূর্ণার বয়ফ্রেন্ড হঠাৎই তার একটা নিষিদ্ধ ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। এরপর শুরু হয় মেয়েটার জীবনের কালো অধ্যায়। ক্যারিয়ারের পাশাপাশি পারিবারিক সম্পর্কগুলো একেবারে ধ্বংস হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কোনো সুরাহা বের করতে না পেরে শেষমেশ নিজেকে শেষ করার জন্য একজন কন্ট্রাক্ট কিলারকে হায়ার করে সে। আর সেখান থেকেই তার গল্পের এক নতুন অধ্যায় শুরু হয়। কি হয়েছিল তারপর, আর পূর্ণার বয়ফ্রেন্ড বা তার সাথে এমন জঘন্য কাজ কেন করলো, এইসব প্রশ্নের উত্তর জানবো সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি কিল বিল সোসাইটির গল্প থেকে। মুভিটার মধ্যে দুঃখ, সুখ, হিংসা, প্রতিশোধ এবং মায়া সবকিছুর একটা অসাধারণ মিশ্রণ দেখতে পাবেন, যেটা আপনাকে এক মুহূর্তের জন্য বোর হতে দেবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। আজকের গল্পটা পূর্ণা নামের একটা মেয়েকে নিয়ে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে যাত্রা শুরু করে আছে একজন অভিনেত্রী। অসাধারণ অ্যাক্টিং স্কিলের কারণে প্রথম মুভিতেই নবাগত অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পায় সে। তবে তার অ্যাওয়ার্ড পাওয়াতে অন্যান্য ক্যান্ডিডেটদের মুখ একেবারে কালো হয়ে যায়। তবে পূর্ণার সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। তার কাছে এই অ্যাওয়ার্ড পাওয়া তার স্বপ্নের মতো ছিল। পূর্ণা অনেক ভালো গান গাইতো, তাই অ্যাওয়ার্ড গ্রহণের পর শোয়ের হোস্ট তাকে একটা গান গাইতে বলে। তো পূর্ণা তখন সবাইকে একটা সুন্দর গান শুনিয়ে অ্যাওয়ার্ড নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে তার বয়ফ্রেন্ড ইউটিউবে তার অ্যাওয়ার্ড পাওয়ার ভিডিওটা দেখছিল। তবে তার চেহারার হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল সে ব্যাপারটাতে মোটেই খুশি না। তাই বিরক্ত হয়ে ফোনটা রেখে দিয়ে সে তার নিয়ে বাজাতে শুরু করে। কিন্তু তাতেও তার মন বসছিল না। এমন সময় পূর্ণা অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে খুশি মনে তার পাশে এসে বলে, থামলে কেন, বাজাও না, ভালোই তো লাগছে। তখন ছেলেটা একটু তাচ্ছিল্যের স্বরে বলে, অ্যাওয়ার্ড পাওয়া অভিনেত্রীর সামনে সুর তোলার মতো সাহস আমার নেই। কথাটা শুনে পূর্ণা একটু অবাক হয়ে যায়, তবে কোনো রিয়াক্ট করে না। সে খুশি হয়ে অ্যাওয়ার্ডটা তার বয়ফ্রেন্ডকে দেখালে ছেলেটা বলে, হ্যাঁ দেখেছি, মাত্র কয়েক ঘন্টায় 12 লাখেরও বেশি ভিউ হয়েছে। পূর্ণা তখন তার ঠেস মারা কথাগুলো অ্যাভয়েড করার জন্য বলে, আচ্ছা, নতুন প্রজেক্ট শুরু হওয়ার আগে চলো আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি, জঙ্গলের দিকে যাবে? সেটা শুনে বিরক্ত হয়ে ছেলেটা বলে, সব কথাতে খালি জঙ্গল জঙ্গল করো কেন, সাগর, পাহাড়, আরো কত কিছুই তো আছে। এরপর সে হঠাৎ করে পূর্ণাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি আমাদের বিয়েটা নিয়ে সিরিয়াস তো? এমন উদ্ভট প্রশ্ন শুনে পূর্ণা হতবাক হয়ে যায়। তখন ছেলেটা বলে, তোমার আমার পছন্দ এত আলাদা, তাছাড়া এখন তো তুমি অনেক বড় অভিনেত্রী হয়ে গেছো, অনেক মানুষের সাথে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়েছে তোমার, সামনে আরো হবে, তাই ভাবলাম এখন আর আমাকে প্রয়োজন হবে কিনা। এই কথাটা শুনে পূর্ণা বুঝে যায় তার এই সাকসেস তার বয়ফ্রেন্ড মানতে পারছে না। অবশ্য এটা নতুন কিছু না, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। যদিও ছেলেটা নিজেও একটা আইটি ফার্মে বড় পোস্টে চাকরি করে এবং বেশ মোটা অঙ্কের স্যালারি পায়, তবুও পূর্ণার সামান্য সাকসেসও সে মেনে নিতে পারে না। তো পূর্ণার কাজের ব্যাপারটা নিয়ে একটা কথায় দুইটা কথায় ছেলেটা তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। পূর্ণা তখন শান্ত হয়ে তাকে বলে, আমার একটা জরুরি মিটিং আছে, শেষ করে এসে আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তখন ছেলেটা হঠাৎ বলে ওঠে, মিটিং নাকি ডেটিং? সেটা শুনে পূর্ণা আরো বিরক্ত হয়ে যায়। তো বসে নিজেকে শান্ত করে কোনো মতে ঝগড়াটা বন্ধ করার চেষ্টা করে। সে বলে, একটা নতুন মুভির স্ক্রিপ্ট পড়তে যাচ্ছি, এসে কথা বলছি। তবুও ছেলেটা তার আজে বাজে কথা চালিয়ে যায়। পূর্ণা তখন তাকে কোনো রকম শান্ত করে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা একজন ডনকে দেখতে পাই, তার নাম একটু অদ্ভুত। কাজের খাতিরে বেশ কয়েকবার পেটে ছুরির আঘাত পেতে হয়েছে তাকে। এই কারণে বাবা মায়ের দেওয়া নামটা ভুলে গিয়ে সবাই এখন তাকে পেট কাটার স্বনামেই চেনে। জীবনে তার একটাই নেশা, সেটা হলো টাকা। সেটা যেভাবেই আসুক তা নিয়ে তার কোনো প্রবলেম নেই। তো একদিন একটা ছেলে তার অ্যাসাইনমেন্টের টাকা চুরি করে, তাই সে তার লোকজনকে দিয়ে ছেলেটাকে ধরিয়ে এনে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু ছেলেটা বলে যে সে ওই টাকার ব্যাপারে কিছুই জানে না। পেটকাটা বাবু তখন তার লোকগুলোকে অর্ডার দেয় ছেলেটাকে দূরে নিয়ে গিয়ে মেরে ফেলতে। পেশায় জন হলেও ভায়োলেন্স একেবারেই পছন্দ ছিল না তার। সে কারণে খুন খারাপির কাজগুলো সে গ্রুপের অন্যান্য লোকদেরকে দিয়েই করাতো, নিজে করতো না। এমনকি সে তো অ্যাকশন বা সাসপেন্স মুভি দেখতেও পছন্দ করে না, সবসময় ফ্যামিলি ড্রামাই পছন্দ করে। যাই হোক, তার ব্যাপারে বাকিটা পরে জানতে পারবো। এখন আবারও ফিরে আসি পূর্ণার কাছে। মিটিং শেষ করে বাড়ি ফিরতে তার একটু লেট হয়ে যায়। ফেরার সাথে সাথেই তার বয়ফ্রেন্ড তাকে জেরা করতে থাকে যে সে তখন কোথায় ছিল, সে এতবার ফোন করেছে, পূর্ণা কলটা রিসিভ করেনি কেন। পূর্ণা জানায় তার মোবাইলটা সাইলেন্ট করা ছিল, এই কারণে সে বুঝতে পারেনি। তবে ছেলেটা তার কথা মানতে চায় না, আবারও তার সাথে ঝগড়া করার চেষ্টা করে। পূর্ণা সেসব কথা অ্যাভয়েড করে তাকে বলে, আমি তোমার সাথে একটা ব্যাপারে ডিসকাস করতে চাই। ছেলেটা তখন লাফ দিয়ে উঠে বলে, কি ব্যাপার, তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাও? তার কথা শুনে এবার পূর্ণা বিরক্ত হয়ে বলে, হঠাৎ ব্রেকআপের কথা কেন আসলো? আমি এটা ফিল্মের ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। ছেলেটা তখন পুরো রুমে পায়চারি করতে থাকে আর পূর্ণার কথা শুনতে থাকে। পূর্ণা বলে, আজকে যে স্ক্রিপ্টটা পড়েছি তার গল্পটা খুব সুন্দর, ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট হওয়ার সম্ভাবনাও আছে। ছেলেটা তখন বলে, তো মুভিটা পাওয়ার জন্য কার সাথে রাত কাটাতে হবে, ডিরেক্টর নাকি প্রডিউসার? পূর্ণার তখন প্রচন্ড রাগ হয়, তবুও সে নিজেকে সামনে নিয়ে বলে, এমন কোনো ব্যাপার না, তবে মুভিটা একজন প্রস্টিটিউটের জীবন কাহিনী নিয়ে, তাই এখানে কিছু আপত্তিকর দৃশ্য থাকতে পারে। কথা শুনেই তার বয়ফ্রেন্ড একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে বলে, ও তার মানে কোনো প্রডিউসার বা ডিরেক্টরদের সঙ্গে নয়, তোমাকে অনস্ক্রিনে অ্যাক্টরদের সাথে সময় কাটাতে হবে, তাই তো? এসব কথা বলতে বলতে সে পূর্ণার পেছনে এসে দাঁড়ায়। পূর্ণার খুব আনকমফোর্টেবল লাগছিল, কিন্তু ছেলেটা সেসবে পাত্তা দেয় না। সে তো কৌশলে পূর্ণার গায়ের গন্ধ নিচ্ছিল। সে আসলে বুঝতে চাচ্ছিল যে পূর্ণা কোনো ছেলের সাথে সময় কাটিয়ে এসেছে কিনা। এবার আর পূর্ণা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। প্রতিনিয়ত এই একই বিষয়গুলো সহ্য করতে করতে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে।
তাই সে তার বয়ফ্রেন্ডকে এসব বন্ধ করতে বলে, কিন্তু ছেলেটা তার কথায় কোনো পাত্তাই দেয় না, বরং তার আজে বাজে কথার মাত্রা আরও বাড়তে থাকে। একটা পর্যায়ে পূর্ণা সহ্য করতে না পেরে ছেলেটার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এটা আমার কাজ, কষ্ট করে ভিডিও বানিয়ে ফলোয়ার তৈরি করে অর্জন করা কাজ। তাছাড়া অন স্ক্রিনে যা কিছু হয় তার কোনোটাই বাস্তব না, সেখানে অনেক মানুষ উপস্থিত থাকে, এগুলো কেউ উপভোগের জন্য করে না, গল্পের ইন্টারেস্টে তুলে ধরার জন্য করে। কিন্তু আমি আর তোমার এসব কথা সহ্য করতে পারছি না, আমাকে মুক্তি দাও। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তবে ছেলেটা তো আর এই অপমান মুখ বুঝে সহ্য করবে না। সে বলে, তুমি ইনস্টাগ্রামের রিল থেকে এসব ফেমাস হয়েছো, তাই না? তোমাকে আমি তোমার জীবনের সব থেকে ভাইরাল হওয়া রিল উপহার দিব। তবে সেই কথাটা কেন বললো তার উত্তর জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সে রাতে পেচকাচা বাবু যখন পরিবারের সাথে বসে মুভি দেখছিল, তখনই তার সাথে একজন কন্ট্রাক্ট কিলার দেখা করতে আসে। ছেলেটা বেশ কয়েক বছর ধরে পেচকাটার সাথেই কাজ করছে, কিন্তু এখন আর সেই কাজটা কন্টিনিউ করতে চায় না। প্রতিনিয়ত যে মানুষগুলোকে সে খুন করছে তাদের চেহারাগুলো সবসময় তার চোখের সামনে ভাসে। সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না, তাই সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার জন্য পেচকাটার কাছে আসে। তবে সে ছেলেটার সব কথা শুনে বলে, আমি জানি এই কাজটা খুবই খারাপ, অনেক সমস্যা হয়, কিন্তু কি করবে বলো, কাজটা তো চালিয়ে যেতে হবে, আমিও তো বাধ্য হয়ে টাকার জন্যই কাজগুলো করছি। ছেলেটা তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে পূর্ণা দেখতে পায় তার ম্যানেজার সৃষ্টি তাকে ৭৪ বার কল করেছে। সে দ্রুত সৃষ্টিকে ফোন করে জিজ্ঞেস করে কোনো ইম্পর্টেন্ট ব্যাপার কিনা। তখন সৃষ্টি তাকে এমন কিছু জানায় যেটাতে তার পায়ের নিচ থেকে একেবারে মাটি সরিয়ে দেয়। আসলে একবার পূর্ণা আর তার বয়ফ্রেন্ড নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আর ভিডিও করে রেখেছিল, কিন্তু পূর্ণা কখনোই স্বপ্নও ভাবেনি ছেলেটা তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। আর শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, সেগুলোকে বেশ কিছু নিষিদ্ধ ওয়েবসাইটেও আপলোড করে দিয়েছে। বাতাসের আগেও ঘটনাটা চারদিকে ছড়িয়ে পড়ে। এক রাতের মধ্যেই পূর্ণার জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। সে পাগলের মতো চিৎকার করে বলে, ও এমনটা করতে পারলো? তখন সৃষ্টি বলে, তুই টেনশন করিস না, এটা কোনো হ্যাকারের কাজও হতে পারে, আমরা খোঁজ খবর নিয়ে দেখছি, তুই শান্ত থাক। সৃষ্টি তার ম্যানেজার হওয়ার পাশাপাশি তার বেস্ট ফ্রেন্ডও ছিল। তার কথা মতো পূর্ণা একটু শান্ত হয়েছে কি, তবে এই বিষয়গুলো সে একদমই মন থেকে মেনে নিতে পারছিল না। কিছুদিন পর সে তার অন্তরীপ নামের একজন কন্ট্রাক্ট কিলারের সাথে যোগাযোগ করে, নিজেকে হত্যা করার কন্ট্রাক্ট দেয়। প্রথমে অন্তরীপ একটু অবাক হলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যায় পূর্ণার বাড়িতে। এভাবে হঠাৎ তাকে দেখে পূর্ণা একটু ঘাবড়ে যায়। লোকটা কোনো রকম ভনিতা না করে বাড়ির ভেতর ঢুকে বলতে থাকে তার আসল নাম অন্তরীপ নয়, মৃত্যুঞ্জয়। কারণ তার চেষ্টা থাকে তার ক্লায়েন্টরা যেন মৃত্যুটাকে এনজয় করতে পারে। শুধু তাই নয়, এই প্রফেশনে আসার আগেও তার আরেকটা নাম ছিল, সেটা হলো আনন্দ। একটা সময় সে হেমলক সোসাইটি নামের একটা অর্গানাইজেশন চালাতো, যেখানে মানুষদের সঠিক উপায়ে সুইসাইড করার নিয়ম শেখানোর মাধ্যমে তাদেরকে নতুন করে বাঁচাতে শেখানো হতো। তাদের মধ্যে বন্ধুত্ব, মায়া এবং আশা জাগানো হতো। তবে পরবর্তীতে হেমলক সোসাইটি বন্ধ করে এখন সে কিলবিল সোসাইটি নামের নতুন একটা অর্গানাইজেশন খুলছে। তার এমন উদ্ভট কথাবার্তা শুনে পূর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার এতগুলো নাম, আপনি মানুষ না টেলিফোন ডিরেক্টরি? তার থেকেও বেশি অবাক হয় এটা ভেবেছে একটা মানুষ অন্যদের নতুন করে বাঁচা শেখাতে গিয়ে নিজেই কিভাবে কন্ট্রাক্ট কিলার হয়ে গেল। তখন মৃত্যুঞ্জয় বলে, হেমলক সোসাইটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরোনো মানুষগুলোর জীবন ফলো আপ করে দেখলাম, তারা মৃত্যুর কবল থেকে ফিরে গিয়ে খুব একটা সুখে নেই। অনেকেই সংসার জীবনের মারপ্যাচে আটকে গেছে, আবার কেউ কর্পোরেট চাকরি করতে গিয়ে বসের বকুনি খেয়ে কোনো মতে দিন কাটাচ্ছে। তাদের জীবনটা আবারও মৃত্যুর সমতুল্য হয়ে উঠেছে। এর থেকে তো মরে যাওয়াটাই ভালো ছিল। তাছাড়া গাজার অবস্থা দেখে আর আসিয়ার মতো ছোট বয়সে অত্যাচারিত হওয়া মেয়েদের কথা মনে পড়লে মনে প্রশ্ন জাগে যে পৃথিবীতে কি আদৌ মানুষের বেঁচে থাকার যোগ্য আছে? যদিও এখানে আসিয়ার ব্যাপারটা বলা হয়নি, বলা হয়েছিল ভারতের উজ্জয়ন একটা মেয়ের কেসের ব্যাপারে। তবে যেহেতু বাংলাদেশে আসিয়ার বিষয়টাই সব থেকে বেশি নজর কেড়েছে, তাই তার ব্যাপারটাই তুলে ধরলাম। তো এই কথাগুলো বলার পর মৃত্যুঞ্জয় পূর্ণাকে বলে, আমার মনে হয় আপনি একদম সঠিক ডিসিশন নিয়েছেন। এখন বলে ফেলুন আপনার রিকোয়ারমেন্টসগুলো কি কি, মানে শ্রাদ্ধের মেনু কেমন হবে, মৃত্যুর আগে কোন কাজ বাকি আছে, বা কিভাবে মরতে চান আপনি। আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে সার্ভিস দেবো। তার কথা শুনে পূর্ণার মনে একটু খটকা লাগে। সে বলে, আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি কি আমার সাথে মজা করছেন? সেটা শুনে মৃত্যুঞ্জয় বলে, বিশ্বাস করানোর একটা উপায় আছে। কয়েকদিন ধরে একটা অ্যাসাইনমেন্টের কাজ করছি, ক্লায়েন্টের নাম মুক্তি, আজকে তার ডেলিভারি আছে, চাইলে আমার সাথে গিয়ে নিজ চোখে যাচাই করতে পারেন। তার কথা শুনে পূর্ণা বেশ চিন্তায় পড়ে যায়। মৃত্যুঞ্জয় বলে, কি ভাবছেন, এত কিছুর পরও কি বেঁচে থাকার ইচ্ছে আছে? সে কথা শুনে পূর্ণার চোখের সামনে অতীতের সব দৃশ্যগুলো ভেসে ওঠে। সেদিন সৃষ্টির কাছ থেকে খবরটা পেয়ে সে সোজা চলে যায় তার বয়ফ্রেন্ডের কাছে। সেখানে গিয়ে সে দেখে ছেলেটা মনের আনন্দে সেতার বাজাচ্ছে। পূর্ণা বলে, আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তুমি এখানে বসে সেতার বাজাচ্ছ? তবে ছেলেটা তার কোনো কথাই কানে তোলে না। উল্টো পূর্ণাকে বলে, এখানে আমি এমন কি করেছি, করেছো তো তুমি। তোমার ভাগ্য ভালো যে আমার উকিল তোমাকে সম্মান পাঠায়নি, তোমার কারণে আমার সম্মানটাও নষ্ট হয়ে গেছে। পূর্ণা তখন রাগে শোকে চিৎকার করে কাঁদতে শুরু করে, কিন্তু ছেলেটা থামে না। সে বলতে থাকে, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি এসব কেন করেছো। তুমি খুব ভালো করে জানো এসব ভিডিও দিলে অনেক ভিউ আসবে, ফলোয়ার বাড়বে, তুমি আরো বেশি পপুলার হবে। কেন গান গিয়ে ফলোয়ার ভিক্ষা করতে পোষাচ্ছিল না নাকি? তার এসব কথা পূর্ণার কানে যেন বিষ ঢেলে দেয়। সে ছেলেটাকে হুমকি দেয় যে সে শেষ দেখে ছাড়বে। ছেলেটা যেমন তার জীবন নষ্ট করেছে, সেও ছেলেটাকে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু সে খুব ভালো করেই জানতো ছেলেটার তেমন কোনো ক্ষতি সে করতে পারবে না, কারণ ভিডিওটা তার আইডি থেকেই পোস্ট করা হয়েছে। সে আর কাকে দোষারোপ করবে? এই সবকিছু ভেবে সে ভীষণ হতাশ হয়ে যায়।
তবে সবাই তার সঙ্গ ছেড়ে দিলেও সৃষ্টি সবসময় তার পাশেই ছিল। সে প্রতিনিয়ত পূর্ণাকে সাহস জোগাতো, তার মন ভালো রাখার চেষ্টা করত। কিন্তু দুঃখের বিষয়, এই একটা ঘটনায় পূর্ণার ব্যক্তিগত জীবন এবং তার ক্যারিয়ার দুটোই ধ্বংস হয়ে যায়। নতুন করে কাজ পাওয়া তো দূরের কথা, পুরনো কাজগুলোই ক্যান্সেল হয়ে যায়। এসব কারণেই দিনে দিনে পূর্ণার হতাশা আরও বাড়তে থাকে। শেষমেশ সে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু আনফর্চুনেটলি সেখানেও তার জায়গা হয় না। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাড়িতে অনেক লোক ভিড় জমিয়েছে। পূর্ণা তখন ঘাবড়ে গিয়ে তার বড় বোন সোয়ান্নাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সোয়ান্না তাকে জানায় তার ওই ভিডিওটা দেখার পর তার বাবা হার্ট অ্যাটাক করে প্যারালাইজড হয়ে গেছে। এই কথা শুনে পূর্ণা ভীষণ ভেঙে পড়ে। সোয়ান্না তাকে বলে, তুই এখানে থাকিস না, আজকে রাতটা তুই কোনো একটা হোটেলে থাক, কাল সকালে সবকিছু একটু ঠান্ডা হলে চলে আসিস। কিন্তু তার মাঝেই তার মা এসে পূর্ণার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বহু বছর আগে কোনো একটা কারণে পূর্ণা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গিয়েছিল। তারপর থেকে তার ইনস্টাগ্রামের জার্নি শুরু, আর সবশেষে সে পা রাখে ফিল্ম লাইনে। তবে এই বিষয়টা তার মা কখনোই মানতে পারেনি, যে কারণে সে পূর্ণাকে সহ্য করতে পারতো না। তার উপর আবার এখনই কাণ্ড, মা পূর্ণাকে যাচ্ছে না তাই বলে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সুনয়না তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। ওই বাড়িতে একমাত্র সুনয়নাই পূর্ণাকে সাপোর্ট করে, তবে তার একার সাপোর্টে আর কি বাসে যায়। পূর্ণা সবকিছু সহ্য করতে না পেরে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে করার ডিসিশন নেয়, কিন্তু নিজ হাতে নিজেকে শেষ করে দেওয়ার মতো সাহস তার নেই। তাই অনেক ভাবনা চিন্তার পর সে একজন পরিচিত পলিটিশিয়ানের কাছে একজন ডনের নম্বর চায়। লোকটা তখন তাকে পেটকাটা বাবুর নম্বর দিয়ে দেয়। এরপর পূর্ণা পেটকাটার সাথে গিয়ে দেখা করে। সে পেটকাটাকে একজন কন্ট্রাক্ট কিলার জোগাড় করে দিতে বলে। পেটকাটা নিজেও পূর্ণার অভিনয়ের অনেক বড় ভক্ত ছিল, তাই পূর্ণার ব্যাপারে জেনে সে নিজেও খুব কষ্ট পায়। সে মনে করে পূর্ণা হয়তো তার বয়ফ্রেন্ডের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কন্ট্রাক্ট কিলার হায়ার করছে, তাই সে তার গ্রুপের বেস্ট কিলার অন্তরীপের নম্বরটা দিয়ে দেয়। সেই সাথে একটা মোটা অঙ্কের ডিসকাউন্টের ব্যবস্থাও করে দেয়। সেখান থেকে বাড়ি ফিরেই পূর্ণা অন্তরীপ তথা মৃত্যুঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করে, নিজেকে মারার কন্ট্রাক্টটা দিয়ে দেয়। এসব কথা মনে পড়তেই সে মৃত্যুঞ্জয়ের সাথে ডেমো দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকের মুখে মুখে পূর্ণার ভিডিওর বিষয়টা ছড়িয়ে পড়েছে। এক একজন এক এক রকম কমেন্ট করছে, তাতে বেশিরভাগ মানুষই তাকে যথাসাধ্য সাপোর্ট করার ট্রাই করছে। তবে এতে তো আর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে না। যাই হোক, পূর্ণা মৃত্যুঞ্জয়ের সাথে মুক্তির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় মৃত্যুঞ্জয় তার কার্ডটা দিয়ে পূর্ণাকে বলে, আপনি পেমেন্ট কিভাবে করবে সেটা বললে ইনভয়েস তৈরি করতে সুবিধা হতো, আমাদের কিন্তু 5% ভ্যাট কাটা হয়। তার কথা শুনে পূর্ণা বিরক্ত হয়ে বলে, এই যে মশাই, আপনি কি সত্যি আমার সাথে মজা করছেন নাকি? মার্ডারের আবার কিসের ইনভয়েস আর কিসের ভ্যাট? তখন মৃত্যুঞ্জয় বলে হচ্ছে, আজব তো, আপনি নিজে মার্ডারের কন্ট্রাক্ট নিজে দিতে পারেন, আর আমরা সেটা প্রফেশনালি হ্যান্ডেল করলেই দোষ। তখন পূর্ণা জানতে চায়, এই ধরনের কাজগুলো তো ফ্রিল্যান্সিং হয়ে থাকে, তাহলে তাদের এই কিউবেল সোসাইটির কাজটা কি? তখন মৃত্যুঞ্জয় জানায়, তাদের কাজটা ফ্রিল্যান্সিং হলেও তারা কিছু নিয়মকানুন মেনে কাজগুলো করে, আর সেই সব নিয়মকানুন যাতে ঠিকভাবে ফলো করা হয় সেটাও খেয়াল রাখে। আর তাদের ক্লায়েন্টরা যাতে তাদের সার্ভিসে সম্পূর্ণ স্যাটিসফাইড হতে পারে, এই কারণেই কিলবিল সোসাইটি গঠন করা হয়েছে। তাছাড়া বড়লোক ক্লায়েন্টরা যেন কাজের পর তাদের টাকা মেরে দিতে না পারে, বা এত ধকল সহ্য করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর সোসাইটির মেম্বাররা যাতে ভালো কাউন্সিলিং পায়, এই সব কিছু দেখার দায়িত্ব এই সোসাইটির। এই সোসাইটির আন্ডারে শুধুমাত্র মৃত্যুঞ্জয় নয়, এমন অনেক কন্ট্রাক্ট কিলারই কাজ করে থাকে। তার মুখে সবকিছু শুনে পূর্ণ বলে উঠছে, যাহ শালা, এর মধ্যে আবার বড়লোক গরিব এলো কোথা থেকে? তার মুখে এমন লোকাল কথাবার্তা শুনে মৃত্যুঞ্জয় বলে, আপনি যখন ইনফ্লুয়েন্সার আর অভিনেত্রীর খোলাসটা ছেড়ে পাক্কা বাঙালি মেয়ের মতো খিস্তে দিয়ে কথা বলেন, তখন শুনতে আরো বেশি ভালো লাগে। সেটা শুনে পূর্ণা বলে, ধুত, এর মধ্যে আবার ফ্লার্ট করা শুরু করে দিয়েছেন। পূর্ণার সেন্স অফ হিউমার আর ডানপিটের স্বভাব দেখে মৃত্যুঞ্জয় ভীষণ ইমপ্রেস হয়ে যায়। সে পূর্ণাকে বলে, বহু বছর পর আমার খুব প্রেম পাচ্ছে। সেটা শুনে পূর্ণা আবারও বলে হচ্ছে, এটা প্রেম না টয়লেট যে হঠাৎ করে পেয়ে গেল? তখন মৃত্যুঞ্জয় বলে, দেখুন, আপনি এই ধরনের কথাবার্তা বলবেন না, না হলে কিন্তু নিজেকে সামলানো কষ্টকর হয়ে যাবে। নেহাতে আপনার কন্ট্রাক্টটা নিয়ে ফেলেছি, না হলে সত্যি আপনার সাথে প্রেম করা শুরু করতাম। পূর্ণা তার এসব কাজে যত বিরক্ত হতে থাকে, মৃত্যুঞ্জয় তারও বেশি করে ফ্লার্ট করতে থাকে। একটা পর্যায়ে পূর্ণাকে ইমপ্রেস করার জন্য গান গাইতে শুরু করে দেয় সে। পূর্ণার মতো সেও খুব ভালো গান গাইতে পারে, যে কারণে পূর্ণা একটু ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এখন আর ইমপ্রেস হয়ে কি লাভ, যে কোনো সময় মরতে হবে তাকে। আরেকদিকে সুনয়না জামা কাপড় গুছিয়ে পূর্ণার কাছে যাওয়ার জন্য রেডি হয়। তখন তার মায়ের সে তাকে জোর দিয়ে থাকে যেন সে না যায়, কিন্তু সুনয়না তার মায়ের কথা শুনতে চায় না। সে বলে, আমাকে যেতেই হবে। ও যখন বাড়িতে এসেছিল ওর সাথে একটা মিনিটও ঠিকভাবে কথা বলতে পারিনি, ও ঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাছাড়া তোমরা চলে যাওয়ার পর আমাদের দুই বোনকে তো একে অপরকে দেখে শুনে রাখতে হবে। সেটা শুনে তার মা বলতে শুরু করে, ওই মেয়েটা আমাদের মুখে চুনকালি মাখিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, আর তুই এখন তাকে সাপোর্ট করছিস? তখন সুনয়না বলে, হ্যাঁ করছি, কারণ ছোটবেলায় যখন পাশের বাড়ির অনিন্দ কাকু আমাকে কোলে বসিয়ে আজে বাজে কাজ করার চেষ্টা করছিল, তখন তুমি সবটা জেনেও কিছুই বলনি। অর্থাৎ সেদিন তুমি অনিন্দ কাকুকে সাপোর্ট করেছিলে, তাহলে এখন আমি কেন আমার বোনকে সাপোর্ট করবো না? ও তো বড় কোনো অন্যায় করেনি। তখন তার মা বলে হচ্ছে, নিজেরা বুড়োদের সাথে সম্পর্ক করবে আর মা কিছু বলতে গেলেই দোষ। এই কথা শুনে সুনয়না ভীষণ খেপে যায়। সে বলে, এই ব্যাপারে তোমার মুখটা না খোলাই সব থেকে বেশি ভালো হবে। আসলে হাই স্কুলে পড়াকালীন ইন্দ্র নামের একজন টিচারকে ভালোবেসেছিল পূর্ণা। ইন্দ্র তাকে অনেক ভালোবাসত, তবে লোকটার বয়স অনেক বেশি এবং সে ডিভোর্সে হওয়াতে পূর্ণার মা কখনোই সম্পর্কটা মেনে নেয়নি, বরং প্রতিনিয়ত নিজের মেয়েকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। একটা পর্যায়ে পূর্ণা এসব অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তবে ইন্দ্রর ব্যাপারে কথা বলতে বলতে সুনয়না খেপে যেতে দেখে তার মা জিজ্ঞেস করে, ইন্দ্রর ব্যাপারে কিছু বললেই তুই খেপে যাস কেন? তখন সুনয়না আর কোনো কথা বলে না, কারণ সেও তো ইন্দ্র স্যারকে মনে মনে খুব ভালোবাসত, তবে সেটা কখনো সাহস করে তাকে জানাতে পারেনি। এরপর যখন পূর্ণা আর ইন্দ্রর ব্যাপারটা সামনে আসে, তখন সে সব আশাই ছেড়ে দেয়। যাই হোক, মায়ের সাথে তর্কাতর্কি শেষে সুনয়না আবারও গোছ গাছের দিকে মনোযোগ দেয়।
ততক্ষণে মৃত্যুঞ্জয় পূর্ণাকে নিয়ে পৌঁছে যায় তার ক্লায়েন্ট অর্থাৎ মুক্তির বাড়িতে। বাড়িতে ঢোকার সময় সে পূর্ণাকে গাড়িতে বসিয়ে রেখে তাকে একটা সিক্রেট ক্যামেরার অ্যাক্সেস এবং হেডফোন দিয়ে দেয়, যার মাধ্যমে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা পূর্ণা গাড়িতে বসে দেখতে এবং শুনতে পাবে। এরপর মৃত্যুঞ্জয় ভেতরে চলে যায় মুক্তিকে মারার জন্য। তাকে দেখে মুক্তি বলে, কি ব্যাপার, তোমার তো দেরি হলো যে? তার কথার ধরন শুনে মনে হচ্ছিল তারা বহু বছরের বিবাহিত স্বামী স্ত্রী। মৃত্যুঞ্জয় তার জন্য তার পছন্দের চাইনিজ খাবারও কিনে নিয়ে গিয়েছিল। তারা দুজন বসে খুব আয়েশ করে খাবার খায়। আর সেসব দেখে পূর্ণা গাড়িতে বসে জ্বলে পুড়ে মরতে থাকে আর মৃত্যুঞ্জয়কে নানাভাবে খোঁজা মারতে থাকে। খেতে খেতে মুক্তি বলে, আমি মরতে চাই না, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। তবে মৃত্যুঞ্জয় তার কথা একদমই সায় দেয় না। সে তখন স্পষ্ট জানিয়ে দেয় যে, আমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু করেছি। আপনার শেষবারের মতো প্রেমের অনুভূতি পেতে ইচ্ছে হয়েছিল, সেটা আপনি পেয়ে গেছেন। পছন্দের চাইনিজ খেতে ইচ্ছে করেছিল, সেটাও খাইয়েছি। এখন আপনাকে যেতে হবে। একথা বলে সে তৎক্ষণাৎ মুক্তিকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনা চোখের সামনে দেখে পূর্ণা ভীষণ ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই এটা মানতে পারছিল না যে তার চোখের সামনে মৃত্যুঞ্জয় একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলেছে। সেখান থেকে ফেরার পথেও বেচারি সেই শক থেকে বেরোতে পারছিল না। তখন মৃত্যুঞ্জয় বলে, আরে ম্যাডাম, এটাই তো আমাদের কাজ, আর ডেমো দেখার ইচ্ছেটা তো আপনারই ছিল, আপনি তো বিশ্বাস করছিলেন না। তখন পূর্ণা কোনো মতে নিজেকে সামলায়। এরপর মৃত্যুঞ্জয় তার কাছে তার প্ল্যানিং এর ব্যাপারে জানতে চায় যে তারও এমন কোনো শেষ ইচ্ছে আছে কিনা, বা শ্রাদ্ধের সময় কি কি মেনু সে রাখতে চায়, এই সব কিছু। পূর্ণা তখন বলে উঠছে, আমি কিছু জানি না, আমি শুধু চাই এই সব কিছু শেষ হোক, আমি শেষ হয়ে যাই। তবে শুধু মুখে বললেই তো আর হবে না, মৃত্যুঞ্জয়ের কিছু দায়িত্ব তো আছে। মৃত্যুর পর একটা মানুষের শ্রাদ্ধ শান্তির কাজগুলো তাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে, তাই এই বিষয়গুলো সম্পর্কে জানা তার জন্য খুব ইম্পর্টেন্ট। পূর্ণা তখন তাকে নিজের ইচ্ছে মতো সবকিছু সামলে নিতে বলে। সেটা শুনে মৃত্যুঞ্জয় নিজের মতোই প্ল্যানিং শুরু করে দেয়। কথায় কথায় সে পূর্ণাকে জিজ্ঞেস করে, মেনুতে পনির পাকোড়া রাখলে কেমন হয়? পূর্ণা সেটা শুনে রেগে গিয়ে বলে, আপনার সমস্যাটা কি? আপনি সব কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? এর থেকে তো সুইসাইড করে নেওয়াটাই ভালো ছিল। তবে যাই হোক, পনিরের বদলে চিংড়ির পাকোড়া হলে বেশি ভালো হয়। মৃত্যুঞ্জয় তখন বলে, আপনি অনেকটাই আমার মতো। সেটা শুনে পূর্ণা বলে হচ্ছে, একদম না, আমি মোটেও আপনার মতো না। সে মৃত্যুঞ্জয়কে ফ্লার্টিং ছেড়ে কাজে মনোযোগ দিতে বলে। পূর্ণা থেকে জানায় যে তার সুইসাইড করতে খুব ভয় লাগছে, এই কারণেই সে কিলার হায়ার করেছে। তাই তার মৃত্যুটা যেন আকস্মিক হয়, সে যেন কোনো কিছু ভাবার সময় না পায়। এরপর মৃত্যুঞ্জয় তার কাছে জানতে চায় যে তার কোনো ব্যাপারে ভয় আছে কিনা। পূর্ণা জানায় সে উচ্চতা ভয় পায়, আরও একটা জিনিস প্রচন্ড ভয় পায়, সেটা হলো আরশোলা বা তেলাপোকা। এই কথা শুনে মৃত্যুঞ্জয় বলে, এটা খুব ভালো একটা ইনফরমেশন দিয়েছেন। কয়েকদিন আগে একজনকে বাথরুমে আটকে রেখে আরশোলা দিয়ে ভয় দেখিয়ে মেরে ফেলেছি। এই কথা শুনে পূর্ণা বলে হচ্ছে, আর যাই হোক, সে আরশোলার কারণে মরতে চায় না। মৃত্যুঞ্জয় তখন তার কথা মতোই প্ল্যানিং শুরু করে। সেই সাথে পূর্ণাকে আশ্বস্ত করে যে আগামী এক সপ্তাহের মধ্যেই সে কাজটা কমপ্লিট করে ফেলবে। তবে সবকিছু ঠিকঠাকভাবে করার জন্য তাকে কিছুদিন পূর্ণার সঙ্গে সবসময় থাকতে হবে, যাতে সে পূর্ণার সম্পূর্ণ রুটিনের ব্যাপারে যাচাই বাছাই করে একটা সঠিক সময় কাজটা করে ফেলতে পারে। পূর্ণা তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো বাইরের মানুষগুলোর কাছে এসে মৃত্যুঞ্জয়ের কি পরিচয় দেবে? তখন মৃত্যুঞ্জয় বলে, আমি না হয় আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। পূর্ণা তার কথা মেনে নিলে মৃত্যুঞ্জয় সবসময় তার সাথে সাথে ঘুরতে থাকে। সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি খাচ্ছে, সবকিছু ডিটেলসে নোট করতে থাকে। সে লক্ষ্য করে যে পূর্ণা সবসময় মুখটা কালো করেই রাখে। তাই সে একদিন পূর্ণাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি সবসময় এমন অভিমান করে থাকেন কেন? তখন পূর্ণা বলে, আপনার কখনো এমন মনে হয়েছে যে মানুষ আপনার দিকে তাকালেই আপনার শরীর থেকে সব কাপড়গুলো খসে পড়ে যাচ্ছে? মৃত্যুঞ্জয় তখন নিজের ভুল বুঝতে পারে। এরপর বাড়ি ফিরে এসে পূর্ণা দেখতে পায় সুনয়না বাইরে বসে তার জন্য ওয়েট করছে। বোনকে হঠাৎ সেখানে দেখে পূর্ণা বেশ অবাক হয়, আর সুনয়না অবাক হয়ে পূর্ণাকে মৃত্যুঞ্জয়ের সাথে দেখে। আর মৃত্যুঞ্জয় সেখান থেকে চলে যাওয়ার পর সে বারবার পূর্ণাকে জিজ্ঞেস করে সে পূর্ণার বয়ফ্রেন্ড কিনা। একটা পর্যায়ে পূর্ণা বিরক্ত হয়ে বলেই দেয় যে সে একটা ভাড়াটে খুনি, নিজেকে খুন করার জন্য পূর্ণা তাকে হায়ার করেছে। তবে স্বাভাবিকভাবেই সুনয়না সেটা বিশ্বাস করে না। বোনের সাথে এতদিন পর দেখা হওয়ার খুশি আর বোনের মনটা ভালো করার জন্য সুনয়না তাকে ধরে নিয়ে যায় ক্লাবে। সেখানে তারা দুজন মন খুলে ডান্স এবং ড্রিঙ্কস করে। সেখানে কথায় কথায় ইন্দ্র স্যারের কথা উঠলে পূর্ণা সুনয়নকে বলে, আমাকে ক্ষমা করে দিস, আমি তোর ব্যাপারটা জানতাম না, আর তুইও কখনো আমাকে কিছু বলিসনি। সেটা শুনে সুনয়না বলে, আমি বললেও বা কি লাভ হতো, বাবা মাকে মেনে নিত। পূর্ণা সবসময় সাহসী এবং জানপিটে টাইপের, তবে সুনয়না একদম তার উল্টো। তার মধ্যে নিজের ইচ্ছে প্রতিষ্ঠা করার মতো সাহস কখনোই ছিল না। যাই হোক, কথায় কথায় সুনয়না বলে, পারলে মাকে ক্ষমা করে দিস। তখন পূর্ণা উল্টা তাকে বলে, না, আমি মাকে ক্ষমা করতে পারবো না, তবে পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস। বলা তো যায় না কখন কি হয়ে যায়। সেটা শুনে সুনয়না বেশ ঘাবড়ে যায়। সে পূর্ণাকে সাবধান করে দেয় যে সে যেন কোনো রকম আজে বাজে চিন্তা নিজের মাথায় না আনে। তবে পূর্ণা সে কথায় খুব একটা গুরুত্ব দেয় না। উল্টো সে আউটডোর শুটিং এর বাহানা করে সুনয়নাকে তার মাসির বাড়িতে পাঠিয়ে দেয়। পরদিন সন্ধ্যায় পূর্ণা আর মৃত্যুঞ্জয় একসাথে বসে আড্ডা দিচ্ছিল। মৃত্যুঞ্জয় যেহেতু গানের শখ আছে, তাই সে পূর্ণার গিটারটা নিয়ে বাজাতে শুরু করে। এরই মাঝে পূর্ণা তাকে জিজ্ঞেস করে কাজটা শেষ করতে তার কতদিন সময় লাগবে। মৃত্যুঞ্জয় জানায় 4 থেকে 5 দিন, অথবা খুব বেশি হলে 1 সপ্তাহের মধ্যেই কাজটা হয়ে যাবে। তার সব রকম নোট নেওয়া হয়ে গেছে, এখন শুধু সঠিক সময়ের অপেক্ষাই বাকি আছে। গল্প করতে করতে মৃত্যুঞ্জয় গিটারে তার পছন্দের একটা সুর তোলে। সুরটা শুনে পূর্ণা বুঝে যায় মৃত্যুঞ্জয় একজন ছ্যাঁকা খেয়ে বাঁকা হওয়া প্রেমিক। সেই ব্যাপারে মৃত্যুঞ্জয়কে জিজ্ঞেস করলে সে জানায় হেমলক সোসাইটিতে একজনকে ট্রিটমেন্ট করতে গিয়ে তার প্রেমে পড়ে গিয়েছিল মৃত্যুঞ্জয়। পূর্ণা তখন কৌতূহলবশত জানতে চায় যে তাদের প্রেমটা আর টিকলো না কেন।
মৃত্যুঞ্জয় বলে, কারণ আমার একটা কঠিন রোগ আছে। 12 বছর আগে 6 মাস পর পর আমার শরীরে ব্লাড চেঞ্জ করতে হতো, আর এখন 1 সপ্তাহ পর পর করতে হয়। সোজা কথা বলতে গেলে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমি। এতদিন আমার বেঁচে থাকাটাই একটা মিরাক্কেল। সেটা শুনে পূর্ণা রেগে গিয়ে বলে, আজব তো, আপনি শারীরিকভাবে অসুস্থ বলে আপনার প্রেম করার কোনো অধিকার নেই, আর আপনার সেই সো কলড প্রেমিকা এই ব্যাপারটার জন্য আপনাকে ছেড়ে চলে গেল। তাহলে অন্যান্য রোগের ক্ষেত্রে কি হবে? মানুষের টিউমার, ক্যান্সার, হার্ট অ্যাটাক আরো কত ধরনের রোগ হয়, তার উপর বার্ধক্য তো আছেই। তাহলে সেগুলোর জন্য মানুষের জীবন থেমে যাবে? এটা তো চাকরির জন্য মেডিকেল টেস্টের রিপোর্ট পাওয়ার মতো অবস্থা। রিপোর্টে সবকিছু ঠিকঠাক থাকলে চাকরিটা হবে, না থাকলে শেষ। এটা কেমন প্রেম আমি বুঝতে পারলাম না। এটা নেহাতি ন্যাকামো আর অসুস্থ মানসিকতার প্রমাণ ছাড়া আর কিছুই না। তার কথা শুনে মৃত্যুঞ্জয় হেসে বলে, আপনার জীবনের আর যে কয়টা দিন বাকি আছে আপনি শুধু আমাকে জ্ঞান দিয়ে যাবেন, আর আমি সেগুলো শুনে যাব। তাহলে আর আমার কোনো রকম ট্রিটমেন্টের প্রয়োজন হবে না। কথায় কথায় মৃত্যুঞ্জয় তাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, তবে জায়গাটা কোথায় সেটা পূর্ণাকে বলে না। অচেনা একটা মানুষের সাথে কোথাও যেতে পূর্ণার একটু অস্বস্তি লাগছিল বটেই, তবে তার তো জীবনেরই কোনো ঠিক নেই। তাই সে আর আপত্তি না করে মৃত্যুঞ্জয়ের সাথে চলে যায়। মৃত্যুঞ্জয় পূর্ণাকে নিয়ে যায় একটা কবরস্থানে। সেখানকার শান্ত পরিবেশ, তারা দুজনে আড্ডা দেয়। মৃত্যুঞ্জয় গানে গানে আবারও তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। গান শুনতে শুনতে পূর্ণাও এক ঘোরের ভেতর হারিয়ে যায়। যখন তার ঘোর কাছে, তখনই সে দেখতে পায় মৃত্যুঞ্জয় তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। সে বুঝে যায় তার শেষ সময় চলে এসেছে। তাই সে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু যখনই মৃত্যুঞ্জয় গুলি চালাতে যাবে, তখনই বাধে এক বিপত্তি। বেচারা বারবার শুট করার চেষ্টা করলেও পিস্তল থেকে কোনো গুলি বেরোয় না। এটা দেখে পূর্ণা আবারও ডিস্টার্ব হয়ে যায়। মৃত্যুঞ্জয় তখন তাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। পূর্ণা তাকে একটা সুযোগ দিলে সে এবার কাছে এগিয়ে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা করে, যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। কিন্তু এবারও সেই একই কাহিনী, কোনোভাবেই পিস্তল থেকে গুলি বেরোয় না। সেটা দেখে পূর্ণা মৃত্যুঞ্জয়ের উপর ভীষণ ক্ষেপে যায়। সে বলে, আপনি আসলে একটা ফালতু লোক, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, এই আপনার প্রফেশনালিজম? মৃত্যুঞ্জয় তখন নিজেও ভীষণ অবাক হয়। সে বলে, আমি নিজেও কিছু বুঝতে পারছি না, এটা খুব ভালো ব্র্যান্ডের পিস্তল, এটা দিয়েই তো আমি আপনার চোখের সামনে সেদিন মুক্তিকে মারলাম, এখন হঠাৎ নষ্ট হয়ে গেল কেন বুঝতে পারছি না। পূর্ণা তখন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার হাতে আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। এর মধ্যে যদি মৃত্যুঞ্জয় তার কাছে শেষ করতে না পারে, তাহলে পূর্ণা পেটকাটা বাবুর কাছে তার নামে কমপ্লেইন করে দেবে। এমনিতেই তার জীবনে এত অশান্তি, মনের দুঃখে একটু মরতে গিয়েছিল, সেখানেও শান্তি নেই। বেচারির আগে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরদিন পেটকাটা বাবুর একজন লোক গিয়ে তাকে জানায় সে গত কয়েকদিন ধরে পূর্ণার উপর নজর রাখছে। বর্তমানে সে নতুন একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছে, যে 24 ঘন্টা তার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। ব্যাপারটা পেটকাটার কাছে একটু অদ্ভুত লাগে। সে জানতে চায় অন্তরীপের কি খবর। ছেলেটা বলে, সেটা জানি না, অন্তরীপের সাথে অনেকদিন ধরে কোনো যোগাযোগ করতে পারছি না, শুনেছি সে নাকি কাজ ছেড়ে দিয়েছে। এই কথা শুনে পেটকাটা বেশ টেনশনে পড়ে যায়। অন্তরীপ যদি কাজ ছেড়ে দিয়ে থাকে, তাহলে তো পূর্ণার তাকে বিষয়টা জানানোর কথা। কোথা থেকে কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না। তার থেকেও বড় প্রশ্ন হলো, অন্তরীপ ওরফে মৃত্যুঞ্জয় যদি কাজ ছেড়েই দিয়ে থাকে, তাহলে সে পূর্ণার সাথে কি করছে? কি রহস্য আছে এর পেছনে, সেটা আমরা সামনে জানতে পারবো। সেই রাতে পূর্ণা বাইরে থেকে পিজা অর্ডার করে। পিজাটা মুখ দিতেই তার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে যায়। তখন জানা যায় ওই পিজার ভেতর মৃত্যুঞ্জয় বিষ মিশিয়ে দিয়েছিল। ডেলিভারি বয় বিষয়টা জানতো, তবে মৃত্যুঞ্জয় তাকে চাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিল। কিছুক্ষণ পর মৃত্যুঞ্জয় ভেতরে গিয়ে দেখে পূর্ণা তখনও মরেনি, যন্ত্রণায় ছটফট করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখনো বেঁচে আছেন কি করে? পূর্ণা তখন রাগে গজগজ করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি এখনো বেঁচে আছি। মৃত্যুঞ্জয় তখন বিড়বিড় করে বলতে থাকে, তাহলে কি আবারও ঝামেলা পাকিয়ে ফেললাম? পূর্ণা তখন রেগে বলে, বিষ খাওয়ার পরেও যখন বেঁচে আছে, তার মানে অবশ্যই আপনি ঝামেলা পাকিয়েছেন। কি মিশিয়েছিলেন এর মধ্যে? মৃত্যুঞ্জয় জানায় সে পিজার ভেতর পটাশিয়াম সায়ানাইড মিশিয়েছিল। কথা শুনে পূর্ণা অবাক হয়ে যায়। যেখানে সায়ানাইড খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায়, সেখানে পূর্ণা এখনো বেঁচে আছে কিভাবে? যাই হোক, মৃত্যুঞ্জয় বলে, বেঁচে যখন আছেন তখন হসপিটালে চলুন, অযথা নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, পরবর্তীতে আবারও চেষ্টা করা যাবে। সেটা শুনে পূর্ণা তার সঙ্গে হসপিটালে চলে আসে। সেখানে টেস্টের রিপোর্ট থেকে সে জানতে পারে তাকে পটাশিয়াম সায়ানাইড নয়, বরং পটাশিয়াম ফেরোসায়ানাইড খাওয়ানো হয়েছিল। এটা ভয়াবহ বিষক্রিয়া করে ঠিকই, তবে এতে মানুষ একদমই মরে না। পূর্ণার তখন মৃত্যুঞ্জয়ের উপর খুব রাগ হতে থাকে যে একজন কিলার হয়েও সে ঠিকঠাক বিষয়টা সিলেক্ট করতে পারে না। এরই মাঝে সৃষ্টি আর সুনয়না পূর্ণার ব্যাপারে জানতে পেরে দৌড়ে চলে আসে হসপিটালে। তারা দুজনেই পূর্ণার উপর ভীষণ রেগে যায়। সুনয়না তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এবার পূর্ণাকে বাড়িতে নিয়ে যাবে, তবে পূর্ণা তাতে রাজি হয় না। সে বলে, এখানে আবার অনেকগুলো কাজ বাকি আছে, অনেকগুলো শুটিংয়ের ডেট দেওয়া আছে, আমি যেতে পারবো না। সেটা শুনে সুনয়না রেগে গিয়ে বলে, তুমি শুটিংয়ের ডেট দিয়ে এখন মরার প্রস্তুতি নিচ্ছ? এজন্যই তুমি সেদিন ক্লাবে আমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলে। তোমার আর কোনো কথাই আমি শুনবো না, তুমি আমার সাথে বাড়িতে ফিরবে। সৃষ্টিও রেগে গিয়ে পূর্ণাকে জানিয়ে দেয় সে আর পূর্ণার সাথে কাজ করবে না। পূর্ণা তখন তাকে জিজ্ঞেস করে, তোর আবার কি হলো, তুই তো শুরু থেকেই সব জানিস। তখন সৃষ্টি বলে, হ্যাঁ আমি সব কিছু জানি, কিন্তু তুই হয়তো জানিস না তোর জন্য কতগুলো মানুষ বাইরে লড়াই করছে। আমরা না হয় তোর পরিচিত, তোর পরিবার, কিন্তু বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোর সাথে তো তোর কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও শুধুমাত্র তোকে ভালোবাসে বলে তোকে সাপোর্ট করে যাচ্ছে, নিজের জায়গা থেকে তোর জন্য লড়াই করছে। তাদের এই লড়াইয়ের কোনো মূল্য নেই তোর কাছে? পূর্ণা তখন আর কিছুই বলার সুযোগ পায় না। এরই মাঝে পেটকাটা বাবু ফুলের তোড়া নিয়ে পূর্ণার সাথে দেখা করতে আসে। তখন পূর্ণা তার সাথে সৃষ্টি আর তার বোনের পরিচয় করিয়ে দেয়। মজার ব্যাপার হলো, এরকম একটা পরিস্থিতিতেও পেটকাটা বাবু সুনয়নের সাথে ফ্লার্টিং শুরু করে, মানে যাকেই দেখা সেই ফ্লার্টিংয়ে ব্যস্ত। আজব দুনিয়া। যাই হোক, লোকটা পূর্ণার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে পূর্ণা সৃষ্টিদের কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে বলে। এরপর পেটকাটা জানতে চায় অন্তরীপ কেমন কাজ করছে। যদি সে ঠিকঠাক কাজ না করে তাহলে তার কাছে আরো অনেক মানুষ আছে। তবে পূর্ণা তাকে বলে দেয় অন্তরীপ বেশ ভালোই কাজ করছে।
কথাটা শুনে পেটকাটা বাবুর মনে একটু খটকা লাগে। সে পূর্ণাকে বলে, আসলে অনেকদিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না, তো তাই ঠিক বুঝতে পারছি না ও কখন কোথায় থাকছে আর কি করছে। এরপর সে জানায় তার অনেক দিনের ইচ্ছে পূর্ণার সঙ্গে একটা সেলফি তুলবে। একবার চেষ্টাও করেছিল, কিন্তু পূর্ণার বডিগার্ডরা তাকে পূর্ণার কাছে আসতে দেয়নি। সেটা শুনে পূর্ণা খুব অনুতপ্ত হয় আর হসপিটালের বেডে শুয়ে পেটকাটার সাথে সেলফি তোলে। পেটকাটার মনে হচ্ছিল পূর্ণা যাকে মারার জন্য সুপারি দিয়েছে তারাই হয়তো কোনোভাবে পূর্ণাকে মারার চেষ্টা করছে। তবে তখনও পূর্ণা তাকে আসল বিষয়টা জানায় না। কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে পূর্ণা আনমনে কিছু একটা ভাবছিল। এরই মাঝে মৃত্যুঞ্জয় তার বাড়ির ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ভেতরে এসে বলে, আমাকে ক্ষমা করবেন, পরপর 2বার ফেল করার পর এখন 3য়বার চান্স নেওয়ার মতো সাহসটা পাচ্ছি না। পূর্ণা বলে, চান্স নিয়ে কোনো লাভ নেই, আপনাকে 10বার চান্স দেওয়া হলেও আপনি 10বারই ফেল করবেন, কারণ আপনি তো আমাকে মারতেই চান না। কথাটা শুনে মৃত্যুঞ্জয় একটু অবাক হয়। পূর্ণা বলে, আপনি তো কন্ট্যাক্ট কিলার অন্তরীপ না, আর আপনার এই নতুন নাম মৃত্যুঞ্জয়টাও আপনার মতোই নকল। আপনি এখনো হেমলক সোসাইটির আনন্দতেই আছেন, যে কিনা মরতে চাওয়া মানুষগুলোকে নতুন করে বাঁচতে শেখায়। কি ভুল বললাম? তার কথাগুলো শুনে মৃত্যুঞ্জয় একেবারে হতবাক হয়ে যায়। পূর্ণা যে কথাগুলো বলছিল তা তো আসলেই সত্যি, কিন্তু সে বুঝে উঠতে পারছে না পূর্ণা কথাগুলো কিভাবে জানলো। তখন পূর্ণা বলে, আপনি যদি অন্তরীপ হতেন তাহলে সেদিন হসপিটালে পেচকাটা বাবু আপনাকে দেখেও আমার কাছে এসে বলতো না যে সে অন্তরীপের খোঁজ পাচ্ছে না। তাছাড়া সেদিন খালি পিস্তল নিয়ে কবরস্থানে আপনি যে নাটকটা করেছেন সেটাও আমার কাছে ধরা পড়ে গেছে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন অভিনয়ের খাতিরে আমাদের সব রকম জিনিস নিয়েই নাড়াচাড়া করতে হয়, বিশেষ করে পিস্তল, তো কোনটা কিভাবে কাজ করে একটু হলেও আইডিয়া আছে। মৃত্যুঞ্জয় তখন জিজ্ঞেস করে, আমি তো আপনার সামনে সেদিন মুক্তিকে মেরে ফেললাম, দেখেননি? পূর্ণা তাকে জানায় তার এই চালাকিটাও সে ধরে ফেলেছে। আসলে মুক্তি একজন জুনিয়র আর্টিস্ট, ঘটনাক্রমে পূর্ণার প্রথম মুভিতেই মেয়েটা কাজ করেছে। এসব কথা শুনে মৃত্যুঞ্জয় বুঝে যায় তার আর পার পাওয়ার কোনো রাস্তা নেই, সে আসলেই ধরা পড়ে গেছে। তবে পূর্ণা তখন বলে, একটা জায়গায় আমি একটু অবাক হয়েছি, আমি কখনো এটা ভাবতে পারিনি যে আপনি এই বিষয়টা রিয়েলিস্টিক করার জন্য সত্যি সত্যি আমাকে বিষ খাইয়ে দেবেন। তবে এটা বিশ্বাস ছিল যে মানুষটা মেঘনা সরকারের হাত থেকে স্লিপিং পিলের বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে মেডিকেলের জ্ঞান দিয়ে সুইসাইড থেকে ফিরিয়ে আনতে পারে, সে অন্তত আসল পটাশিয়াম সায়ানাইড চিনতে ভুল করবে না। তার মুখে মেঘনার কথা শুনে মৃত্যুঞ্জয়ের কৌতূহল চরমে পৌঁছে যায়। সে জিজ্ঞেস করে, আপনি মেঘনার ব্যাপারটা কিভাবে জানলেন? আসলে মেঘনাই হচ্ছে মৃত্যুঞ্জয়, অর্থাৎ আনন্দের সেই হারিয়ে ফেলা ভালোবাসার মানুষ। পূর্ণা তাকে জানায় তার উপর সন্দেহ হওয়ার কারণে সে গোপনে মৃত্যুঞ্জয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, এমনকি হেমলক সোসাইটির ব্যাপারেও সম্পূর্ণ রিসার্চ করেছে। হেমলক সোসাইটি বন্ধ হয়নি, সেটা আজও বহাল তরিয়াতেই রয়েছে। সেখান থেকে মেঘনার ব্যাপারে জানতে পেরে সে মেঘনার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেছে। সেটা শুনে মৃত্যুঞ্জয় জানতে চায় মেঘনা এখন কেমন আছে। পূর্ণা জানায় এখন সে অনেক ভালোই আছে, কয়েক বছর আগেই তার বিয়ে হয়েছে, 2টো ফুটফুটে বাচ্চাও আছে তার। সেটা শুনে মৃত্যুঞ্জয়ের মুখে একটা অপ্রাপ্তির হাসি ফুটে। এরপর পূর্ণা তার কাছে জানতে চায় সে পূর্ণার ব্যাপারে কিভাবে জানলো আর এসবের ভেতরেই বা কিভাবে চুকলো। তখনই আসলে রহস্য সামনে আসে। মূলত অন্তরীপ মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে হেমলক সোসাইটির দ্বারস্থ হয়। সে মৃত্যুঞ্জয়কে সবকিছু খুলে বলেছে কিভাবে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে, সবসময় তার মাথার মধ্যে সুইসাইডের কথাই ঘুরপাক খায়। তখন মৃত্যুঞ্জয় তাকে বলে তার কাছে এসব থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। তাদের কথার মাঝেই অন্তরীপের কাছে পূর্ণার কল আসে। মৃত্যুঞ্জয় তখন লাউডস্পিকার দিয়ে পূর্ণার সব কথা শুনে, তারপর নিজেই অন্তরীপ সেজে পৌঁছে যায় পূর্ণার কাছে। এসব কথা বলতে বলতে তারা বাড়ি থেকে বেরিয়ে নৌকা ভ্রমণে রওনা হয়। সেখানে মৃত্যুঞ্জয় পূর্ণাকে জিজ্ঞেস করে, আমার চাকরি তো চলে গেল, তাহলে চাকরিটা কি এখন অন্য কাউকে দেওয়া হবে? পূর্ণা জানায় সে এখন আর মরতে চায় না, নতুন করে বাঁচার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। তখন মৃত্যুঞ্জয় সুযোগ বুঝে পূর্ণাকে নিজের মনের কথাটা জানিয়ে দেয়। তবে পূর্ণার মনে কি আছে সেটা তার জানা ছিল না। পূর্ণাও তখন সুযোগটা হাতছাড়া করে না, সেও জানিয়ে দেয় যে সে মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, তবে তার অতীতের ঘটনাগুলোর কারণে সে কোনো সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছে। একটা মেয়ে যে কিনা অলরেডি একটা ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে, আর সেই বিষয়টা গোটা দেশের মানুষ জেনে গেছে। মৃত্যুঞ্জয় তাকে কেন ভালোবাসতে যাবে? তার এই কথা শুনে মৃত্যুঞ্জয় খুবই রেগে যায়, কারণ তার কাছে ভালোবাসাটা শারীরিক না বরং মানসিক ও আত্মিক। সে বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে বিষয়টা অ্যাকসেপ্ট করাতে সফল হয়। এরপর শুরু হয় তাদের ভালোবাসার অধ্যায়। অনেক সুন্দর কিছু সময় কাটায় তারা। সুনয়না তাদের ব্যাপারটা জানতে পেরে দুজনকে নিয়ে পৌঁছে যায় বাড়িতে। সে নিজেই পূর্ণার মৃত্যুঞ্জয়ের সম্পর্কের ব্যাপারে তার মাকে রাজি করায়। এত বছর পর পূর্ণার মা পূর্ণাকে আদর করে বুকে টেনে নেয়। এরপর শুরু হয় তাদের বিয়ের প্রিপারেশন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন মৃত্যুঞ্জয় সেন্সলেস হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। কিছুদিন পর একটু সুস্থ হলে ওই অসুস্থ শরীর নিয়ে তাদের দুজনের বিয়ে হয়। এদিকে পেটকাটা বাবু পূর্ণার এক্স বয়ফ্রেন্ডকে তুলে এনে ভয় দেখিয়ে পূর্ণার বাবার চিকিৎসার খরচ বাবদ 2 কোটি টাকা হাসিল করে নেয়। তবে সেটা নিজের জন্য না, পূর্ণার জন্য। খুব ভালো রকম জব্দ করে দেয় হতছাড়াকে। এদিকে পূর্ণার মৃত্যুঞ্জয়ের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। তবে খারাপ ব্যাপার একটাই যে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। এবার আর তার হয়তো মৃত্যুটাকে জয় করা সম্ভব না। তাই সে ঠিক করে শেষ মুহূর্তে মৃত্যুটাকে যেন এনজয় করা যায়। একদিন পূর্ণা মৃত্যুঞ্জয়কে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে চায়, কিন্তু মৃত্যুঞ্জয়ের শরীরটা খুব খারাপ থাকাতে সে কোথাও যেতে পারে না। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা বাড়িতেই সুন্দর সময় কাটাবে। একসাথে গোসল করার প্ল্যান বানায় তারা। এরপর দুজনেই বাচ্চাবে গিয়ে আকাশ কুসুম কল্পনা করতে শুরু করে। মৃত্যুঞ্জয়ের খুব ইচ্ছে ছিল সে যদি আর কয়েকটা দিন বেঁচে যেতে পারে তাহলে পূর্ণাকে নিয়ে প্যারিসে ঘুরতে যাবে। শুধু প্যারিস নয়, দেশ বিদেশের আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরবে তারা। অনেক অসাধারণ কিছু জিনিস দেখবে,
তার কথাগুলো শুনে পূর্ণাও যেন স্বপ্নে হারিয়ে যায়। তবে সে খুব ভালো করে জানতো তার এই স্বপ্ন যা হয়তো কখনো পূরণ হবে না, আর হয়তো সেটাই হবে। কথা বলতে বলতেই মৃত্যুঞ্জয় তার কাঁধে মাথা রেখে মৃত্যুর কোলে চলে পড়ে। পূর্ণার ভীষণ কষ্ট হচ্ছিল, তবে বুকে পাথর বেঁধে সেই বিষয়টা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা দেখতে পাই একটা লোক অনেক উঁচু একটা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করার ট্রাই করছে। তবে ঝাঁপ দেওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে পূর্ণা গিয়ে হাজির হয়। লোকটা আবার পূর্ণার অনেক বড় ফ্যান ছিল। তাকে দেখেই লোকটা সেলফি নেওয়ার জন্য ছুটে আসে। তারপর পূর্ণার কথায় পেঁচে ফেলে লোকটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় হেমলক সোসাইটিতে। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের পর হেমলক সোসাইটির দায়িত্বটা এখন সে নিজের কাঁধেই তুলে নিয়েছে। সেখানে কাজ করার মানে সে বাকি জীবনটা মৃত্যুঞ্জয়ের স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। মাঝে মাঝে অপ্রাপ্তি বা পেয়ে হারানোর মাঝেও যে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সব থেকে বড় যে বিষয়টা আজকের গল্পে বোঝানো হয়েছে সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা। কেউ যদি নিজেকে ভালোবাসতে পারে তাহলেই সে অন্যকে ভালোবাসার ক্ষমতা রাখে। আপনারা কি আমার সাথে একমত? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।